Dear students, welcome to my channel Suggestions at your door. আজকে আমরা ক্লাস 7-এর গণিত বিষয়ের যে প্রশ্নবিচিত্র আছে রায় ও ম্যার্টিনের সেই বইয়ের মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্রের সমস্ত প্রশ্নের অ্যান্সার সহ আলোচনা করব এবং খাতায় অঙ্ক করেও দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নপত্র। তো আমি এক দাগ থেকে শুরু করছি। এক দাগের প্রথম কোশ্চেন বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম কোশ্চেন বলেছে +4 ব্র্যাকেটের মধ্যে -3 এর মান। আমি খাতায় করে দেখাচ্ছি। দেখো ব্র্যাকেটের মধ্যে আছে +4 -3। তাহলে +4 মাইনাসে মাইনাসে আমরা জানি +3। তাহলে প্লাসে প্লাসে প্লাস যোগ করতে হবে 4 আর 3 7। তাহলে এখানে অপশানটা হবে বি অপশান। পরের প্রশ্ন 5:10 সমান 7:x হলে x এর মান কত হবে? এখানে 4টা অপশান দেওয়া আছে। 5:10 সমান 7:x। আমি এটা কেমন লিখতে পারি? 5/10 সমান 7/x। কোনাকুনি গুণ করে দেব, গুণ করলে পাবো 5x সমান 10 × 7। তাহলে x সমান হবে 10 × 7/5। কাটাকুটি করলাম, 5 দুগুণে 10 হলো, অতএব x সমান 14। তাহলে অপশান হবে ডি অপশান, x এর মান হলো 14। পরের প্রশ্ন দেখো x সমান 1 y সমান 3 হলে 12x² + 2xy + y² এর মান। 4টে অপশান দেওয়া আছে। (12x² + 2xy + y²) এখানে x এর মান আছে y আর 1 আর y এর মান আছে 3। তাহলে আমি মান বসিয়ে দিই। 12 × 1² + 2 × x এর মান 1 আর y এর মান হলো 3 + 3 এর স্কোয়ার সমান 12। 1 এর স্কোয়ার মানে 1 হবে, প্লাস 2 একে 2 2 3 6 প্লাস 3 এর স্কোয়ার মানে 9। তাহলে 12 + 6 + 9। তাহলে 12 আর 6 18, 18 আর 9 হবে 27। এটা হচ্ছে সি নাম্বার অপশান। আর তোমরা এই লাইনটার পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে পারো যে মান বসিয়ে পাই। পরের প্রশ্ন দেখো 5 + 10x এর একটি উৎপাদক 5 হলে অপর একটি উৎপাদক কি হবে? দেখো 5 + 10x। দেখো আমি যদি এখান থেকে 5 কমন নিয়ে নিই তাহলে হবে 1 + 2x। তাহলে আমি দুটো উৎপাদক পাচ্ছি, এই একটা আর এই যে একটা। তাহলে একটা উৎপাদক এখানে বলে দিয়েছে 5, তাহলে অপর আর একটা উৎপাদক হবে 1 + 2x। ঠিক আছে? তাহলে অতএব অপর উৎপাদকটি হবে 1 + 2x। এটা আছে বি অপশানে। পরের কোশ্চেন দেখো আয়তক্ষেত্রের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, 80 ডিগ্রি, 90 ডিগ্রি, 100 ডিগ্রি। আনসার হবে 90 ডিগ্রি। প্রদত্ত কোণটি রৈখিক প্রতিসম নয়। AMPX। দেখো রৈখিক প্রতিসম বলতে আমরা বুঝি যে মাঝখান দিয়ে যদি ভাঁজ করা হয় তাহলে দুই দিকে সমান সমান থাকবে। তো এখানে এ হবে, এমও হবে, এক্সও হবে, কিন্তু পি এর ক্ষেত্রে এটা হবে না। সেই জন্য রৈখিক প্রতিসম নয়, আনসার হবে পি।
তারপরে 2 দাগের কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন, 1 দাগের একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত? আমি খাতায় করছি। দেখো একটি আধুলি, আধুলি মানে হচ্ছে একটি আধুলি আধুলি সমান 50 পয়সা। তারপর একটি 1 টাকা সমান 100 পয়সা। একটি 2 টাকা সমান 200 পয়সা। এবার এদের অনুপাত, তাহলে 50:100:200, তাহলে 5:10:20, 1:2:4। ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, বলছে একটি ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে 64/147 পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। মানে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে 64/147 পূর্ণবর্গ ভগ্নাংশ হবে? এই অঙ্কটা এইভাবে করতে হবে। 64/147, দেখো 64 যদি আমরা এটা বার করি, 32 দুগুণে 64, চারটে পাঁচটা 6টা 2 পেয়েছি। 2 × 2 × 2 × 2 × 2 6টা। এবার 147 সেম বার করব, 7 দিয়ে যাবে, তাহলে এটা পেলাম 7 × 7 × 3। তাহলে এটা দেখো, যেহেতু এখানে 3টে 6টা 2 আছে, সেজন্য লিখতে 2^6/7² × 3। দেখো এখানে 2^6 আছে, 7² আছে, কিন্তু এখানে একটা 3 কম আছে। তাহলে আমাদের কি করতে হবে, যদি আমরা এখানে উপরে যদি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কেটে যাবে। তখন কি হবে, এই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে আমরা কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করছি? তাহলে সংখ্যাটা হবে 3। ঠিক আছে। তোমাদের এভাবে কাটার দরকার নেই, তোমরা আগের মতো করে রেখে দেবে 7² × 3। এটা দেখেই বোঝা যাবে যে 3 দিয়ে গুণ করলে পারে সংখ্যাটা ধনাত্মক, সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ হবে। পরের প্রশ্ন দেখো, 2a + 3b - 5 - b + a সমান কত? দেখো 2a - 3b - 5 - b + a। আমি কি করব, আমি ব্র্যাকেটগুলো উঠিয়ে দেবো। ফার্স্ট ব্র্যাকেট 2a - 3b - 5 - b। দেখো এখানে কিছু নেই, মানে প্লাস চিহ্ন আছে, তাই মাইনাসে প্লাসে মাইনাস, আর মাইনাসে প্লাসে -a। তারপর আমি এগুলো এক জায়গায় লিখব, 2a - a - 3b - b -5। তাহলে 2a থেকে একটা বাদ চলে গেলে একটা পড়ে থাকে, -3b - b মান হচ্ছে -4b -5। তাহলে এর মান আমরা এটা পেলাম, a - 4b -5। দেখো এটা তো +3b আছে, 2a প্লাস, সরি আমি এটা ভুল টুকেছি, এটা 2a + 3b হবে, +3b। তাহলে +3b, যে আমি লাইনটা কেটে দিচ্ছি, 2a থেকে একটা বাদ দিলে a হবে, আর +3b - b, তার মানে যেহেতু এখনো বড় সংখ্যা আছে তাই প্লাস হবে, আর হচ্ছে a + 2b - 5। এবার ঠিক আছে। এবার পরের প্রশ্ন দেখো, x² + 10x + 25 কে উৎপাদক বিশ্লেষণ করো।
এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25। তাহলে এটাকে আমরা এর হোল স্কোয়ার লিখলাম প্লাস 2 ইন্টু এ মানে এখানে এক্স ইন্টু আমরা বি এর মান এখনও জানি না, 25কে আমরা 5-এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এ স্কোয়ার প্লাস 2a প্লাস দেখো বি এর মান আমরা এখন পেয়ে গেলাম, তাহলে বি এর মান হবে 5। দেখো এই লাইনটা এমন করে করতে হবে যে এই লাইনটার সাথে যেন আগের লাইনের মিল খুঁজে পাওয়া যায়। যদি আমরা এক্স স্কোয়ার করে দিই তাহলে এক্স স্কোয়ার 2 5 10 10x প্লাস 5 স্কোয়ার করলে 25। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কিসের সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এখানে এ মানে এক্স আর বি মানে হচ্ছে 5, তাহলে এক্স প্লাস 5 এর হোল স্কোয়ারের সূত্র। তো আমরা এক্স প্লাস 5কে এরকম লিখতে পারি এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস 5। পরের প্রশ্ন দেখো, ত্রিভুজের সর্বসমতার দুটি শর্ত লেখো। দেখো ত্রিভুজের সর্বসমতার 4টে শর্ত আছে, তো দুটো শর্ত লিখতে বলেছে। তাহলে আমরা বাহু বাহু বাহু, সাইড সাইড সাইড, এই শর্তটা। আর একটা শর্ত হচ্ছে বাহু কোণ বাহু, ঠিক আছে? এই দুটো লিখলেই হবে। আর বাকি দুটো আছে আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে কোণ বাহু কোণ, আর একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণ অতিভুজ বাহু। পরের প্রশ্ন হলো প্রদত্ত চিত্রটি থেকে দুটি একান্তর কোণ লেখো। দেখো এখানে একটা ছবি দেওয়া রয়েছে, তো একান্তর কোণ বলতে আমরা জানি যে চিত্রটা কেমন হবে, জেড এর মতো, তাই তো? এই যে এই কোণটা আর এই কোণটা পরস্পর একান্তর কোণ হয়। তাহলে এখানে যদি এই ছবিটাতে আমরা দেখি জেড এর মতো দেখি, তাহলে এই যে এই কোণটা আর হচ্ছে এই কোণটা একান্তর কোণ হবে, তখন নাম কি হবে? AEG আর EGH। আবার যদি এদিকে দেখি তাহলে এই যে জেডের মধ্যে এটা ঠিক উল্টো হচ্ছে, তাহলে এই কোণটা হবে আর এই কোণটা হবে, তখন নাম হবে BFH আর হবে FHG। ঠিক আছে, আমি খাতায় লিখে দিচ্ছি। একটা কোণ হচ্ছে AEG ও EGH, আর একটা কোণ BFH ও FHG। পরের প্রশ্ন দেখো, বলছে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 3a - 4b একক সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য a - b একক হলে অপর বাহুর দৈর্ঘ্য কত? দেখো সমদ্বিবাহু ত্রিভুজের মানে যে কোনো ত্রিভুজের পরিসীমা যদি বার করতে বলে তখন আমরা ত্রিভুজের 3টি বাহু যোগ করলে পরিসীমাটা পেয়ে যাই। তো এখানে যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে আর তার পরিসীমা দেওয়া আছে আর একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আর বলেছে যে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য। দেখো সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য যেহেতু বলে দিয়েছে a - b, তার মানে দুটো বাহুর দৈর্ঘ্য হবে a - b, মানে সেটাকে আমরা 2 × a - b করে দিতে পারি। তাহলে একটা বাহুর দৈর্ঘ্য বলেছে a - b, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের অপর মানে অপর না, সমদ্বিবাহু ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য কত হবে? দুটি বাহুর দৈর্ঘ্য সমান 2 × a - b। তাহলে আমরা যখন পরিসীমায় জানি তাহলে 3a - 4b থেকে যদি এটা যদি গুণ করে দিই তাহলে হবে 2a - 2b। তাহলে এখানে বিয়োগ করে দেব 2a - 2b, তাহলে 3a - 4b - 2a প্লাস 2b। 3a থেকে 2a বিয়োগ করলে a, আর এটা হবে -2b। তাহলে অপর বাহুর দৈর্ঘ্য হবে a - 2b একক। 3 দাগের কোশ্চেন বলেছে। প্রথম কোশ্চেন, তোমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাত 2:4:3:2 হয় এবং ওই 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয় তবে হিসাব করে দেখো দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসাব করো। তো 4 বছরের খরচের অনুপাত এখানে দেওয়া আছে, আর হচ্ছে
মোট খরচটা এখানে বলে দিয়েছে, যদি এত লক্ষ টাকা খরচ করা যায়। তো 4 বছরের খরচের অনুপাত 4 বছরের খরচের অনুপাত 2:4:3:2। ঠিক আছে, আর এখানে টাকার পরিমাণটা বলেছে 132 লক্ষ টাকা। তো আমরা এরকমভাবে করতে পারি যে প্রথম বছরের খরচের আনুপাতিক ভাগাহার, তো 2/11, দ্বিতীয় বছরের খরচের আনুপাতিক ভাগাহার 4/11। তো আমি অত করছি না। তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার চেয়েছে যে যেটা জানতে চেয়েছে, বলছে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে। তো আমি বার করছি। অতএব দ্বিতীয় বছরে খরচ হয়েছে সমান 132 লক্ষ ইন্টু 2, না দ্বিতীয় বছর যেহেতু বলেছে সেজন্য এখানটা হবে 4/11। যদি আমরা কেটে দিই তাহলে 11 11 2 22 কেটে যাবে, 4 12 হবে 48, 48-এর পর 5টা শূন্য। তাহলে দ্বিতীয় বছরে খরচ হয়েছে 48 লক্ষ টাকা। তারপরের অ্যান্সার চেয়েছে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসেব করো। তাহলে আমাদের আবার প্রথম বছরে বার করতে হবে। প্রথম বছরে খরচ হয়েছে প্রথম বছরে খরচ হয়েছে 132 লক্ষ ইন্টু প্রথম বছরে কত হচ্ছে 2/11, 12 2 24 লক্ষ। ঠিক আছে, তারপর বলছে তৃতীয় বছরও বার করতে হবে। তৃতীয় বছরে খরচ হয়েছে 132 লক্ষ ইন্টু তৃতীয় বছরে আছে 3/11, কাটাকুটি করলে এটা হবে 12 লক্ষ, 3 12 36। এখানে কি চেয়েছিল যে প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে হিসেব করো। তাহলে প্রথম ও তৃতীয় বছরে মোটটা বার করতে হবে। মোট বার করতে হলে আমি লিখছি প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছে 24 লক্ষ। প্রথম বছরে হয়েছে 24 আর তৃতীয় বছরে হয়েছে 36 যোগ 36। তাহলে 24 আর 36 যোগ করলে হবে 6 4 10 0, হাতে 1, 3 রেখে 4 দিয়ে 6, তাহলে হচ্ছে 60 লক্ষ। এত টাকা। তাহলে আমরা দুটো আনসারই পেয়ে গেছি। দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে,
আমরা দ্বিতীয় বছরে পেয়েছি 48 লক্ষ টাকা, আর প্রথম ও তৃতীয় বছরে মোট খরচ হয়েছে 60 লক্ষ টাকা। পরের প্রশ্ন দেখো, 0.4 বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করলে যে যোগফল পাবো তা যে সংখ্যার বর্গের সমান সেই সংখ্যাটি কি হবে? দেখো প্রথমে বলেছে 0.4 বর্গের সঙ্গে 0.3 বর্গ যোগ করলে, তাহলে আমরা প্রথমে যোগ করি 0.4 আর হচ্ছে 0.3। 0.4 বর্গ সাথে 0.3 বর্গ যোগ করব। তো 0.4কে আমরা লিখতে পারি 4/10 প্লাস 0.3 আমরা লিখতে পারি 3/10। তাহলে 4/10 মানে 16/100 প্লাস 9/100। তাহলে 16 আর 9 যোগ করে যেহেতু 100 আছে, লসাগু 100ই হবে, আর একই সংখ্যা আছে তো সেই জন্য 1 হবে, আর 1-এর সাথে 16 গুণ করলে 16। তাহলে 16 প্লাস 9, পরেরটাও সেম, তাহলে 25/100। 25/100 এ বলছে যে কি তার যে সংখ্যার বর্গের সমান, তাহলে 25/100 কোন সংখ্যার বর্গের সমান? তো আমরা এটার বর্গমূল বার করে দিয়ে দেখতে পারি 25/100। 25/100, 25-এর বর্গমূল করলে আমরা পাবো 5, 100 বর্গমূল করলে আমরা পাবো 10, তাহলে 0.5। ঠিক আছে, তাহলে যে যোগফল পাবো তা 0.5 বর্গের সমান। পরের প্রশ্ন দেখো, বলছে ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 24 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য কত? ঘন্টায় 48 কিমি বেগে ধাবমান, তো 48 কিমি বেগে ধাবমান, তো 48 কিমি, আর এটা দেখো মিটারে আছে আর এটা সেকেন্ডে আছে। এইগুলো সবার আগে খেয়াল করতে হবে যে এককগুলো একই রকম আছে কিনা। যেহেতু আলাদা আছে তাহলে আমাদের সবার আগে প্রথম কাজ হবে যে এদের এককগুলোকে এক করা। তো 48 কিমি আছে, 48 কিমিকে আমাদের প্রথমে মিটারে নিয়ে আসতে হবে। 48 কিমিকে আমাদেরকে যদি মিটারে নিয়ে যেতে হয় তাহলে 48-এর সাথে আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে 48,000 মিটার। তারপরে এখানে বলেছে যে ঘন্টায় 48 কিমি, তার মানে ঘন্টাটাকেও আমাদের সেকেন্ডে নিয়ে যেতে হবে। তাহলে 1 ঘন্টা সমান আমরা জানি 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড। তারপর এবারে আমরা অঙ্কটা করতে পারি। এখানে কি চেয়েছে? সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য। তো গণিতের ভাষায় সমস্যাটি হলো এখানে আমরা লিখব যে সময় আর ডান দিকে থাকবে দূরত্ব। তাহলে 1 ঘন্টায় 48 কিমি, তার মানে 3600 সেকেন্ডে 48,000 মিটার। তাহলে 24 সেকেন্ডে কতটা যাবে? দেখো এখানে যেহেতু ট্রেনটার একটা দৈর্ঘ্য বলে দিয়েছে 100 মিটার লম্বা, ট্রেনটা বলেছে যে সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করবে, সেই জন্য এখানে সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্যের সাথে সাথে ট্রেনের দৈর্ঘ্যটাও প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 100 প্লাস কোশ্চেন মার্ক। দেখো তাহলে আমরা জানি যে কি সময় দেখো এখানে কমেছে, তার মানে কি দূরত্বও কমবে। তাহলে এটা হচ্ছে যখন দুই দিকে একই রকম হচ্ছে তাহলে তখন সেটা সরল সম্পর্ক হবে। তাহলে আমরা এটা যদি সমানুপাত করে লিখি যে
না, তার আগে এটাও তো লিখতে হবে যে সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। সময় ও দূরত্বের মধ্যে সরল সম্পর্ক। তো নির্ণেয় সমানুপাত কি হবে? নির্ণেয় সমানুপাত হবে যে 36:24 48,000:100 প্লাস কোশ্চেন মার্ক। তো আমাদের এইটা বার করতে হবে। এটা হচ্ছে চতুর্থ পদ। এখানে কোশ্চেন মার্ক মানে সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্যটা বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে অতএব 100 প্লাস কোশ্চেন মার্কস ইকুয়ালস টু, দেখো একটা নিয়ম আছে না যে চতুর্থ পদ বার করার নিয়ম কি, দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বাই প্রথম পদ। আমরা এটাও নিয়েও করতে পারি। তো হচ্ছে এখানে দ্বিতীয় পদ মানে 24 ইন্টু তৃতীয় পদ মানে 48,000 বাই প্রথম পদ হচ্ছে 3600। এবার হচ্ছে 3 12 36, 12 দুগুণে 24, 3 16 48 আর একটা 0, তাহলে 16 দুগুণে 32, 320। আর এখানে ছিল 100 প্লাস কোশ্চেন মার্কস আমরা দিয়েছি। আমরা এটা কোশ্চেন মার্কস না লিখে আমরা এটাই এক্স ধরে নিতে পারি, নাহলে এখানটা কোশ্চেন মার্কস লিখতে কেমন একটা লাগছে এক্স। তাহলে এক্স সমান কী হবে? 320 মাইনাস 100, অতএব এক্স সমান 220। তাহলে সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য কত? অতএব আমরা অ্যান্সার লিখব যে সুড়ঙ্গ রাস্তার দৈর্ঘ্য 220 মিটার। পরের প্রশ্ন দেখো, 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18, 16, 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে লেখো। দেখো 4 দাগের অঙ্কটা আমি করছি। বলেছিল যে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হবে, মানে ওই সংখ্যাটাকে 12, 18 আর 30 দিয়ে ভাগ করা যাবে। যখন এরকম অঙ্ক আসবে না যে ওই সংখ্যাটাকে এই 12, 18 ও 30 দিয়ে ভাগ করা যাবে, তখন তোমরা বুঝতে পারবে যে এটা লসাগু করতে হবে, ঠিক আছে? আর যদি এরকম আসে যে কোন সংখ্যাটা 12, 18 ও 30কে মানে ওই সংখ্যাটা দিয়ে যখন এইগুলোকে ভাগ করতে বলবে, তখন সেক্ষেত্রে কিন্তু গসাগু করতে হবে। এখানে বলেছে এই সংখ্যাগুলো দিয়ে ওটাকে ভাগ করতে হবে, তার মানে লসাগুই বার করতে হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে 12, 18, 30, 2 6 12, 2 9 18, 15 দুগুণে 30। তাহলে আমরা কি পেলাম? নির্ণেয় লসাগু সমান 2 × 3 × 2 × 3 × 5, 2 × 2 × 3 × 3 × 5। এটা দেখো 2 স্কোয়ার হলো, 3 স্কোয়ার হলো, কিন্তু 5 কিন্তু নেই। তাহলে মানে 5 স্কোয়ার নেই, তাহলে কি সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তো সংখ্যাটাকে পূর্ণবর্গ করতে হলে কি করতে হবে? যে এটাকে স্কোয়ার করতে হবে, তার মানে আর একটা 5 দিয়ে গুণ করতে হবে। তো আমরা লিখতে পারি যে যেহেতু সংখ্যাটা পূর্ণবর্গ নয়, যেহেতু সংখ্যাটি পূর্ণবর্গ নয়,
পূর্ণ বর্গ করতে হলে পাঁচ গুণ করতে হবে। টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু 5 ইন্টু 5, তাহলে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 400, 2 স্কোয়ার মানে 4 ইন্টু 3 স্কোয়ার মানে 9 ইন্টু 5 স্কোয়ার মানে 25, তাহলে 4 25 100 গুণ 9 900। দেখো এটা কিন্তু বলেছিল যে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা, এটা আমাদের 4 অঙ্কের আসেনি, তো এটাকে আমাদের 4 অঙ্কের করতে হবে আর বৃহত্তম বলেছে। হ্যাঁ, তো আমি এভাবে 900কে পরপর 2 দিয়ে গুণ করে দেখব যে বৃহত্তম সংখ্যা কতটা গিয়ে আটকায়। নশো ইন্টু 5, 900 ইন্টু 6, 900 ইন্টু 7, 900 ইন্টু 8, 972, 900 ইন্টু 9, 900 ইন্টু 10, আর একটা শূন্য হবে। দেখো তাহলে সব থেকে বৃহত্তম এটা হচ্ছে 8100, আর এটা পূর্ণবর্গ, কারণ এই যে 81 সংখ্যাটা দেখে বুঝতে পারছি, আর 0 আছে তো অসুবিধা নেই। তাহলে হচ্ছে সব থেকে 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি হলো 8100। পরের কোশ্চেন দেখো, 4-1, কোনো স্থানের তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াস, প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে 8 ঘন্টা পরে তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়, প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে? তাহলে বলেছে সেলসিয়াস, তাহলে কোনো স্থানের তাপমাত্রা সমান 12 ডিগ্রি সেলসিয়াস, বলেছে 8 ঘন্টা পরে তাপমাত্রা -4 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে 8 ঘন্টায় কত কমেছে সেটা আমরা আগে বার করি। 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে 12 ডিগ্রি সেলসিয়াস -4 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 12 ডিগ্রি সেলসিয়াস মাইনাসে মাইনাসে +4 ডিগ্রি সেলসিয়াস হবে 16 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 8 ঘন্টায় তাপমাত্রা কমেছে 16 ডিগ্রি সেলসিয়াস। আট ঘন্টায় তাপমাত্রা কমেছে সমান 16 ডিগ্রি সেলসিয়াস। 1 ঘন্টায় তাপমাত্রা কমেছে, দেখো 8 ঘন্টায় যদি 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে, তাহলে 1 ঘন্টায় নিশ্চয়ই আরও কম কমবে, সেই জন্য এটা ভাগ হবে। তাহলে 16 ডিগ্রি সেলসিয়াসকে আমরা 8 দিয়ে ভাগ করব, তাহলে হবে 2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আনসার যে প্রতি ঘন্টায় 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে।
পরের প্রশ্ন দেখো, এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে, আমি খাতায় করছি। -16 ভাগ -2 প্লাস বক্স সমান -1। তাহলে বক্সের মধ্যে কত হবে, তাই তো? তো কী করবো, -16কে প্রথমে হচ্ছে 2 দিয়ে ভাগ করে দিই। -16/-2 প্লাস বক্স সমান -1। তাহলে এটা হবে 8 প্লাস বক্স সমান -1। তাহলে বক্স সমান -1, 8টাকে এদিকে নিয়ে আসলে -8 হবে। হ্যাঁ, অতএব বক্স সমান -9। এবার তোমরা বক্সের জায়গায় এক্স ধরে নিয়েও করতে পারো, মান একই পাবে, -9ই পাবে। 5 দাগের কোশ্চেন দেখো, মান নির্ণয় করতে বলেছে। টেন কিউব ইন্টু 10⁴ বাই 2⁵ ইন্টু 5⁴। আমি এটাকে ভেঙে করে দিচ্ছি। 10 কিউব মানে হচ্ছে 10 ইন্টু 10 ইন্টু 10। 10⁴ মানে 10 ইন্টু 10 ইন্টু 10 ইন্টু 10। আর 2⁵ 2 ইন্টু 2 ইন্টু 2 2 ইন্টু 5⁴। ঠিক আছে, 2 5 10। তাহলে আমরা পাচ্ছি 10 স্কোয়ার ইন্টু 5। 10 স্কোয়ার মানে 100 ইন্টু 5 সমান 500। পরের প্রশ্ন দেখো, 2 দাগ। সিক্স স্কোয়ার ইন্টু 6⁴। ও, এটা থার্ড প্যাকেট আছে। ভাগ 6⁷। আমাদের ফার্স্ট প্যাকেটের কাজ যেহেতু আগে করতে তো আগে করব। 6 স্কোয়ার মানে 36 ইন্টু 6⁴ ভাগ 6⁷। এবার আমরা এরকম লিখতে পারি 36 ইন্টু 6⁴ মানে 4 বার 6 গুণ। 6 ইন্টু 6 ইন্টু 6 ইন্টু 6 বাই 6⁷ মানে 7 বার 6 গুণ। 6 ইন্টু 6 ইন্টু 6। তো এবার কাটাকুটি করতে হবে। ছয় 36, এই 6 কেটে গেল, তাহলে অ্যান্সার হচ্ছে 1/6। আজকে এই পর্যন্তই। আর এর পরের প্রশ্নগুলোর আলোচনা সহ সমাধান খুব তাড়াতাড়ি আসছে, পরের ভিডিওতে দেখে নিও। ফর মোর ভিডিওস সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট নোটিফিকেশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।